গত ১৬ বছরে আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। বিকেলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতারা। বলেন, দেবোত্তর সম্পত্তির অধিকাংশই আওয়ামী কর্মীদের দখলে। ভারত সবসময় এদেশের হিন্দুদের দাবার গুটি হিসেবে ব্যবহার করে আসছে। ভারতীয় ধর্মান্ধ রাজনীতি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা ভারতের গণমাধ্যমের উস্কানি বন্ধের দাবি জানান। আলোচকরা বলেন, বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদে আছে। বিগত সরকারের আমলে আওয়ামী সন্ত্রাসীদের মদদে মন্দির পোড়ানো হয়েছে, অথচ এর কোনো সুষ্ঠু তদন্ত তারা করেনি। দেবোত্তর সম্পত্তি অধিকাংশ আওয়ামী কর্মীদের অবৈধ দখলে। মন্দির ভাঙচুর, নারী নির্যাতনের নেতৃত্ব দানকারী ৯৮% আওয়ামী নেতাকর্মী। বাংলাদেশে যত মন্দির পুরানো হয়েছে তার ১০০% পুড়িয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এমনকি আওয়ামী সাংসদের নেতৃত্বে ইন্ধনে হিন্দু বাড়িঘর পুরানো হয়েছে। বর্তমান সরকারের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশের তুলনামূলকভাবে সবচেয়ে শান্তিপূর্ণ ও সম অধিকার নিয়ে বসবাস করছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দিল্লি সরকারের একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত হচ্ছে। এতে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে সেদেশের গণমাধ্যম। ভারতীয় মিডিয়াও আওয়ামী অনৈতিক অপপ্রচারে আর্থিকভাবে লাভবান হয়ে সম্পৃক্ত হয়, যা অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা প্রপাগান্ডা প্রচার হতে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে। বাংলাদেশ ভারত উভয়ই স্বাধীন সার্বভৌম দেশ, তাই পারস্পরিক সম্প্রীতির প্রতি সম্মান রেখে সংবাদ প্রচারের দাবি জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানিয়েও উত্তর মেলেনি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান দপ্তরের মুখপাত্র। তিনি বলেন, আগামী সোমবার ঢাকা দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সীমান্ত সংকট, পানি বন্টন, বাণিজ্য সহ নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে নানা সময় তার কিছু অডিও বার্তা ও কথোপকথনে আপত্তি জানিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশনে চিঠি দেয় অন্তর্বর্তী সরকার। এতে শেখ হাসিনাকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়। তবে এর উত্তর এখনো পায়নি ঢাকা। আমরা ইনস্ট্রাকশন পেয়েছি কিনা আমার জানা মতে এখন পর্যন্ত আমাদের কাছে ইনস্ট্রাকশন আসেনি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। ৯ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শেখ হাসিনাকে ফেরাতে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, এই বিষয়ে এখনো আদালত বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র দপ্তর। আমরাই শুধুমাত্র একমাত্র অ্যাক্টর না এখানে, বরঞ্চ আমরা একটা পার্ট। এবং উনি তখন জানিয়েছিলেন যে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি। তো ওইটা যখন আসবে তখন আমরা করব। তিনি জানান, দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত সংকট, পানি বন্টন ও বাণিজ্য সহ দ্বিপাক্ষিক ইস্যুগুলো। দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই রাখার চেষ্টা করা হয়। ব্রড কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো আপনারা অনুমান করতে পারেন যে বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে। এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশের রাষ্ট্রদূতরা। একথা জানিয়ে মুখপাত্র বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তেমন কোনো পরিবর্তন আসবে না। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে এই ধরনের বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেখানে বসেই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিয়ে দিচ্ছেন নানা বক্তব্য।
ফোনে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন সেই বক্তব্য ছড়িয়ে দিতে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে করা মামলা নিয়েও মন্তব্য করেন শেখ হাসিনা। প্রসিকিউটররা জানান, শেখ হাসিনা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তার বক্তব্য বাদী এবং সাক্ষীদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে দিচ্ছে। যেসব বক্তব্য হিংসা বিদ্বেষ ছড়ায় তা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে প্রচারের নিষেধাজ্ঞার আবেদন করা হয়। শুনানি শেষে তা মঞ্জুর এবং দ্রুত এসব বিদ্বেষমূলক বক্তব্য সরানোর নির্দেশ দেন আদালত। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনালের আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে পৌঁছানো হবে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা। আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। গেল 18 নভেম্বর, জুলাই, আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে প্রতিবেদন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি গোষ্ঠী হিন্দুদের মধ্যে ঢুকে দেশকে অস্থিতিশীল করে ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছে বলে অভিযোগ করেছেন হিন্দু নেতারা। আর ধর্মের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক পরিবার হয়ে থাকার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে যে খবর প্রকাশ হচ্ছে তাও ভিত্তিহীন বলে দাবি করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সংখ্যালঘু নির্যাতনের বিভ্রান্তিকর অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার সহ বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দল ও মতের সাথে বৈঠকের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেন সরকার প্রধান। বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশী, আমরা এক পরিবারের সদস্য। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জাতীয় ঐক্য থাকলে বিদেশি কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক, বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন। আমরা বলি না যে নিপীড়ন হয় না, এটা অল আউট বলাটা এটা অসত্য, কিন্তু যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থাকেও আপনারা প্রচার করবেন। ধর্মীয় নেতারা জানান, পরস্পর সম্প্রীতির বন্ধন আরো মজবুত করার কথা। অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সেখানে স্বীকার করেছেন তারা কোনো বৈষম্যের শিকার নয়, তাদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না। কলকাতাতে তার বাইরে যে মুসলমানরা আক্রান্ত হচ্ছেন সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। তাহলে সেক্ষেত্রে হয়তোবা এই যে আজকে যে পরিস্থিতি আমরা মুখোমুখি হচ্ছি, যে আজকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যা প্রপাগান্ডা, সেটা থেকে আমরা উত্তরণের পথ হতে খুঁজে পাবো। আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলেও জানান বৈঠকে অংশ নেয়া নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে ভারতের পরিবেশগত আগ্রাসন চলছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সকালে প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। তিনি বলেন, ভারতের সাথে ফারাক্কা সহ 56টি অভিন্ন নদী রয়েছে, কিন্তু পানির হিস্সা নিয়ে বাংলাদেশের সাথে টালবাহানা করে আসছে ভারত।
একে পরিবেশগত আগ্রাসন মন্তব্য করে তিনি বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের নদী শুকিয়ে যাচ্ছে এবং লবণাক্ততা বাড়ছে। ন্যায্য পানির হিস্যা আদায়ে আবারও ফারাক্কা অভিমুখে লং মার্চ করা হবে বলে জানান মঈন খান। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সংকটময় পরিস্থিতির উল্লেখ করে বলেন, সমস্যার সমাধানে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই। বাংলাদেশের উপরে তো শুধু শক্তি দিয়ে আগ্রাসন হচ্ছে না, বাংলাদেশের উপরে বিভিন্ন দিক দিয়ে আগ্রাসন হচ্ছে। তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিবেশগত আগ্রাসন। এদেশের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে কি নিশ্চিহ্ন হয়ে যাবে সেটি কিন্তু নির্ভর করছে এই পরিবেশগত আগ্রাসনের উপরে। ভারতের উস্কানির জবাবে সেদেশের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ভারতীয় শাড়ি পুড়িয়ে এই আহ্বান জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, ভারতে কেউ বিনে পয়সায় চিকিৎসা নিতে যায় না। এখন দেশটির পণ্য আমদানি বন্ধ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে ভারত উস্কানি দিলেও তাতে পা দেয়া যাবে না। জাতীয় ঐক্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে বলে জানান রুহুল কবির রিজভী। পরে অনুষ্ঠানে দেশীয় কাপড় ও প্রসাধনী বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় অন্য দেশের পতাকার অবমাননা সমর্থনযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে, যা গেল 4 মাসের মধ্যে সর্বোচ্চ। আর খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে প্রায় 14%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঋণের সুদ হারের পুনর্গঠন ও বাজার মনিটরিংয়ে কঠোর হওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। গত 1.5 বছরের বেশি সময় ধরে দেশের মূল্যস্ফীতির হার 2 অঙ্কের কাছাকাছি। মূল্যস্ফীতি কমাতে নীতি সুদ হার বাড়ানো সহ নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু কাজে আসছে না কোনোটি। উচ্চ মূল্যস্ফীতির চাপে ক্রমাগত বেড়ে চলেছে জীবনযাপনের ব্যয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর প্রতিবেদন অনুযায়ী নভেম্বর মাসের মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি 13.80% ঠেকেছে, যা 1 মাস আগে ছিল 12.66%। এতে নাভিশ্বাস অবস্থায় ভোক্তারা। করে আমরা মনে করি 10,000 টাকার খরচ হয়ে আরো বেশি, এই টাকাটা পাবো। খরচ আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কেনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। BBS এর প্রতিবেদন বলছে, নভেম্বরে মূল্যস্ফীতি বাড়ার পেছনে ছিল খাদ্যপণ্যের উচ্চ মূল্য। তাই দেশে খাদ্যশস্য সরবরাহ স্বাভাবিক রাখা সহ বাজার মনিটরিং পর্যাপ্ত করার কথা বলছেন অর্থনীতিবিদরা। 3টা বিষয়, একটা হলো যে উচ্চ সুদের হার, দ্বিতীয়টা হলো যে বাজার ব্যবস্থাপনায় উন্নতির অভাব, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে পুরো সাপ্লাই চেইন। এই জায়গাটাতে এখনো পর্যন্ত সিন্ডিকেট আছে। একটা টাস্কফোর্স হয়েছে ঠিকই, কিন্তু আলটিমেটলি তো এটা খুব একটা ভালো কাজ করছে না, এবং দৃশ্যমান কোনো আমরা সেরকম অভিযানও দেখছি না। বাংলাদেশ ব্যাংক বলছে, মূল্যস্ফীতি কমাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এর সুফল পেতে আরো সময় লাগবে। বাড়তি পলিসি রেট দীর্ঘদিন অব্যাহত থাকলে তারা একটা কার্ভের মাধ্যমে দেখিয়েছে যে আমাদের পক্ষে এটা 26 সালের শেষে গিয়ে মানে আমাদের ওই 6 বা 7 এর কাছাকাছি চলে আসা সম্ভব। নভেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.39%, যা আগের মাসে ছিল 9.34%। এ সময় মূল্যস্ফীতি বেড়েছে শহর ও গ্রামেও। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরা আবাসিকের কেউ, অথচ ফ্ল্যাট ও ভবন মালিকদের কাছ থেকে প্রতি মাসে ফি আদায় করছে বসুন্ধরা গ্রুপ। 6 বছরে 300 কোটি টাকার বেশি তুলেছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি। এবার তাদের কাছ থেকে ট্যাক্স আদায়ে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন। এরই মধ্যে বকেয়া পরিশোধের চিঠি দেওয়া শুরু করেছে ডিএনসিসি। 2018 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয় বসুন্ধরা আবাসিক এলাকা, কিন্তু 6 বছর ধরে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে না বসুন্ধরার বাড়ির মালিকেরা। অথচ প্রতি মাসেই বসুন্ধরা গ্রুপকে ট্যাক্স বাবদ ফি দেন ফ্ল্যাট ও ভবন মালিকরা। সেই টাকা আদায় করা হয় বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে। আবাসিক ভবনের প্রতি বর্গফুটের জন্য মাসে 60 থেকে 80 পয়সা এবং বাণিজ্যিকের জন্য 1 টাকা 80 পয়সা দিতে হয় ওয়েলফেয়ার সোসাইটিকে।
সেই হিসাবে 11,000 ফ্ল্যাট ও ভবন মালিকের কাছ থেকে বছরে আদায় 50 কোটি টাকারও বেশি, অর্থাৎ 6 বছরে তোলা হয়েছে 300 কোটি টাকার বেশি। কিন্তু তাদেরকে আর ছাড় দেবে না সিটি কর্পোরেশন। হোল্ডিং ট্যাক্স আদায় করতে বসুন্ধরায় ফ্ল্যাট ও ভবন মালিকদের চিঠি দিচ্ছে ডিএনসিসি। আমরা বিল্ডিংটা করছি রাজুকের কাছ থেকে প্ল্যান নিয়ে, আমরা বাস করি এই সিটিতে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ট্যাক্সটা সিটি কর্পোরেশনকে দেওয়া উচিত। বসুন্ধরা যে ট্যাক্সটা ধরতেছে আমার কাছে, এটা আমাদের কাছে সো মাছ বেশি হয়ে গেছে। আমরা এটার জন্য এখন বুঝে নিতে যে বসুন্ধরা এগেনস্টে কোনো কথা বলা যায় না, ও যেটা করে সেটাই। তো যদি সরকার যদি এখানে ইনভলভ হয় তাহলে ওর তৈরি তো কিছুটা কমবে। কর্পোরেশন জানায় বসুন্ধরা আবাসিকে ট্যাক্স ধার্য হবে 2018 সাল থেকে, মালিকদের পরিশোধ করতে হবে বকেয়া টাকাও। বসুন্ধরা কর্তৃপক্ষের একটা কথা ছিল যে এখনো রাজুক ওনাদের কাছে এটা হ্যান্ডওভার করে নাই, বাট আমরা দেখেছি যে ব্লক টু ব্লক হিসাব করলে কতগুলো ব্লক কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। সুতরাং সেগুলোর ক্ষেত্রে আমরা ট্যাক্স আদায়ের কাজ করতে পারি। আমরা ওই সব ব্লকগুলোতে নোটিশ দিচ্ছি এবং জনগণ যারা বাসিন্দারা তারা সাড়াও দিচ্ছেন। বসুন্ধরা গ্রুপের দাবি, সিটি কর্পোরেশনকে ট্যাক্স না দেওয়ার অনুমতি দিয়েছে রাজুক। আর ওয়েলফেয়ার সোসাইটি বলছে মালিকদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে তা দিয়ে আবাসিকের উন্নয়নে খরচ করেছে গ্রুপ। এখানে যে কালেকশনগুলো হয় এই কালেকশনগুলো দিয়ে এখানে রাস্তাঘাট, ড্রেন, সৌন্দর্যবর্ধন এই সমস্ত কাজ হচ্ছে। এই কাজগুলো করার ক্ষেত্রে সোসাইটির সঙ্গে বসুন্ধরা কর্তৃপক্ষের একটা সমঝোতা একটা ইয়ে আছে আর কি, সমন্বয় করে কাজ করে। ভবন মালিকরা বলছেন বাড়ি তৈরির সময় উন্নয়নের নামে টাকা নেয় বসুন্ধরা, ফ্ল্যাট বিক্রি করতে গেলেও টাকা দিতে হয়। এরপরও প্রতি মাসে ফি নিচ্ছে বসুন্ধরা গ্রুপ, কিন্তু সিটি কর্পোরেশন কিছুই পাচ্ছে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরবে চলতি বছর রেকর্ড 3 শতাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটি দেশটিকে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি। মঙ্গলবার মাদক চোরাচালানের মামলায় 3 জনকে ও হত্যা মামলায় 1 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে এবছর 303 জনকে মৃত্যুদণ্ড দিল দেশটির সরকার। সৌদি বার্তা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী গত সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে 200 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর পরের 2 মাসে এই সংখ্যা 300 ছাড়ালো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের 2023 সালের তথ্য অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বে 3য় অবস্থানে রয়েছে সৌদি আরব। প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধ এবং সচেতনতায় কক্সবাজার সৈকতে তৈরি হয়েছে 62 ফুট উঁচু প্লাস্টিকের দানব। এতে ব্যবহার করা হয়েছে 10 টন প্লাস্টিক বর্জ্য। সিগাল পয়েন্টে দানবকে দেখতে ভিড় করছেন পর্যটকরা। আগামী 4 মাস সাগর পাড়ে দেখা মিলবে এই দানবের। উচ্চতায় 6 তলা ভবনের সমান এই দানব তৈরিতে ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক। সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতেই কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে বিশাল আকৃতির এই দানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থী 12 দিনের প্রচেষ্টায় তৈরি হয়েছে 62 ফুট উচ্চতার এই ভাস্কর্য। এতে ব্যবহৃত হয়েছে 10 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য। উদ্যোক্তারা বলছেন, স্থানীয়দের পাশাপাশি প্রতি বছর লাখো পর্যটকের সমাগম ঘটে কক্সবাজারে। সমুদ্রে ঘুরতে গিয়ে ছুড়ে ফেলা প্লাস্টিক বর্জ্য উদ্বেগজনক হারে বাড়াচ্ছে দূষণ। হুমকির মুখে পড়েছে প্রতিবেশ ও পরিবেশ। সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে আসেন, তাদেরকে আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ব্যাপারে নিরুৎসাহিত করতেছি এবং তাদের পরিবারকে আমরা সচেতন করছি প্লাস্টিক ব্যবহার না করতে। ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে প্লাস্টিকের ভয়াবহতা রোধ করা যাবে বলে মন্তব্য জেলা প্রশাসকের। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবেই প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো।
এদিকে কক্সবাজারের ভ্রমণে এসে পরিবেশ সচেতনতার এই প্রচারণা দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। কক্সবাজার এসে এরকম একটা দানব আকৃতির যে মানে প্লাস্টিক বা এই ধরনের ময়লা আবর্জনার বিরুদ্ধে যে একটা প্রতিবাদ মানে হচ্ছে যে প্রতীকীয় যে প্রতিবাদটা দেখতে পাচ্ছি, এটা আসলেই আমাকে মুগ্ধ করছে। শুধুমাত্র কক্সবাজার বলে নয়, আর আমাদের আসলে অন্যান্য জায়গায় বাংলাদেশে আরো অনেক জায়গায় আমাদের এই প্রতিবাদটা নিজেদের মধ্যে তৈরি করা উচিত। প্লাস্টিক দানব ভাস্কর্যের পাশে বিদ্যানন্দের পক্ষ থেকে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর খোলা হয়েছে, যেখানে প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পারবে নিম্ন আয়ের মানুষ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স।